নমস্কার বন্ধুরা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল, মোদের পায়ের তলে মূর্ছে তুফান, উর্দে বিমান, ঝড় বাদল। এই ছাত্র আন্দোলনের মাধ্যমেই কিন্তু 2024 সালে বাংলাদেশে সরকারের পতন হয়ে গিয়েছিল। আর এই ছাত্র আন্দোলনের মাধ্যমেই কিন্তু নেপালেরও সরকার পরিবর্তন হয়ে গিয়েছিল এবং এই ছাত্রদের নেতাই কিন্তু আজকের বর্তমানে নেপালের প্রধানমন্ত্রী। ভারতেও যেভাবে যন্তর মন্তরে দিল্লিতে প্রোটেস্ট হচ্ছে, তাতে কি ভারতেও কি সরকার পরিবর্তন হয়ে যেতে পারে? এই নিয়েই আজকের আমার এই ভিডিওটা। এই ভিডিওতে আমরা 4টি ফেজে সাধারণত জানব। কি কি প্রথমেই বলে দিই আপনাদের। প্রথমে আমরা জানব যে এই বিদ্রোহ বা এই আন্দোলন কেন হচ্ছে, এর পিছনে কি আছে, নিট এক্সাম নিয়ে কেন ছাত্ররা আজ রাস্তায় নেমেছে সরকারের বিরুদ্ধে, কেন ছাত্ররা এই সংসদে যাওয়ার চেষ্টা করছে এবং সংসদে গিয়ে তাদের বক্তব্য পেশ করার চেষ্টা করছে, এবং আমরা জানব এর নেপথ্যে কি বাইরের কোনো দেশ আছে। তো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমেই বলে রাখি, ভিডিওটা একটু বড় হতে পারে, দয়া করে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো প্রথম থেকেই শুরু করি। প্রথমে হলো, প্রত্যেকটা গভর্নমেন্টের কিন্তু কিছুটা ফেইলিওর থাকে। সে ভারতের হোক বা বিদেশের হোক, আমেরিকার হোক, যে কোনো দেশেরই কিন্তু গভর্নমেন্টের কিছু ফেইলিওর থাকে। আর সেই ফেইলিওরকেই ধরে কিন্তু বিরোধীরা সেই সরকারের পতন ঘটানোর চেষ্টা করে। গভর্নমেন্টের ফেইলিওর কি? এই নিট এক্সাম নিয়ে যেভাবে দুর্নীতি হয়েছে, সেটা কিন্তু বলতেই পারেন গভর্নমেন্টের একটি বিশাল বড় ফেইলিওর। আর এই ফেইলিওরকেই কাজে লাগিয়েছে সিজেপি, এবং এই ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য কিন্তু এই নিট এক্সাম। যেই সিজেপি, ককরোচ জনতা পার্টি, এর সৃষ্টি কী করে হলো? দেখুন, এখানে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি একটি কেসে রায় দিতে গিয়ে সেখানে তিনি একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে এই দেশের সাধারণ জনগণ তারা সাধারণত ককরোচের মতো ব্যবহার করে, তাদের নির্দিষ্ট কোনো টাইম টেবিল নেই। তিনি বলতে চেয়েছেন যে তারা সোশ্যাল মিডিয়ায় যা খুশি পোস্ট করে, যা কিছু লেখে, এইভাবে তারা সময়টা নষ্ট করে। এবার তিনি হয়তো বলেছেন গার্জিয়ান, বাড়িতে গার্জিয়ান থাকলে যেমন তারা বকে, যেমন তারা আমাদের বোঝানোর চেষ্টা করে, হয়তো তিনি মাননীয় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি সেইভাবেই কথাটা বলেছেন। এবার এই কথাটাকেই কিন্তু ডিকোড করে অভিজিৎ দীপকে তিনি সোশ্যাল মিডিয়ায়, ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট খুলেন, যার নাম দেন তিনি ককরোচ জনতা পার্টি। মুহূর্তেই কিন্তু সেই যে ইনস্টাগ্রামে তিনি অ্যাকাউন্ট খুলেন, সেটি কিন্তু সাধারণত ভাইরাল হয়ে যায় এবং এক সপ্তাহের মধ্যে প্রায় 25 মিলিয়ন তার ফলোয়ার হয়ে যায়। এবার কি হবে? তাদেরকে এই যে এত ফলোয়ার হয়েছে বা এত জনসংখ্যা হয়েছে, তাদেরকে একটা নির্দিষ্ট দিকে তাদেরকে ধাবিত করতে হবে, তাদেরকে নির্দিষ্ট গাইড দিতে হবে। এই জন্য কিন্তু অভিজিৎ দীপকে, যিনি কিনা আমেরিকায় ছিলেন, তিনি কিন্তু ভারতে চলে এলেন। এই অভিজিৎ দীপকে ককরোচ জনতা পার্টি কিছু দাবি নিয়ে এলেন। কি কি দাবি? দাবিগুলো, প্রথম দাবিটা হলো, তারা বলল যে প্রধান বিচারপতি যে হয়, তিনি বিচার প্রক্রিয়া বা তিনি রিটায়ারমেন্ট শেষে তিনি কোনো পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না। এবং বোঝাতে চেয়েছেন যে বিচারপতিকে, যে কোনো পার্টি থাক না কেন, সে যদি বলতেই পারে যে আমাদের এই ব্যাপারে আপনি রায় দিয়ে দিন, বিনিময়ে আপনি রিটায়ারমেন্টের পরে আপনাকে এই পদটা দেয়া হবে। অর্থাৎ বলল যে আপনি প্রধান বিচারপতি রিটায়ারের পর তিনি আর কোনো পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না। ভালো দাবি, সবাই মেনে নিল। সেকেন্ড যে দাবিটা করলো, সেটা নিয়ে কিন্তু ভারতেই প্রচুর মানুষের মনে একটা সন্দেহ হলো। কীরকম? তিনি বললেন যে এই এসআইআর প্রক্রিয়ায় যেসব ভোটার ডিলিট হয়ে গেছে, তাদেরকে পুনরায় ফিরিয়ে আনতে হবে। এবার ইলেকশন কমিশন যে আছেন, তাকে গ্রেপ্তার করতে হবে। এই সব দাবি নিয়ে তিনি দাবি করতে শুরু করলেন। এটাও কিন্তু সাধারণ মানুষের মনে একটা খটকার জায়গায় চলে এলো। এরপর কি দাবি করলেন? এরপর তিনি দাবি করলেন যে মিডিয়া,
যারা মিডিয়া হয় তাদের লাইসেন্স প্রক্রিয়া দিতে, অর্থাৎ যারা মিডিয়া থাকে তারা যে লাইসেন্স পায় সেই লাইসেন্সটা সবাইকে দিতে হবে। অর্থাৎ এই মিডিয়ার লাইসেন্স যদি সবাইকে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দুদিন পরে এর পিছনে এই তাদের সিজেপি যারা আছে তাদেরও কিন্তু অভিসন্ধি থাকতে পারে, অর্থাৎ তারাও মিডিয়া বানিয়ে বিভিন্ন প্রকার প্রচার করতে পারে। এখানেও কিন্তু সাধারণত জনগণের একটি সন্দেহের জায়গা হয়ে গেল, কারণ যে ককরোচ জনতা পার্টি যে আদর্শ নিয়ে এসেছিল সেখানে কিন্তু আস্তে আস্তে তারা সেই আদর্শের পথ থেকে বিচলিত হয়ে যাচ্ছে। থার্ড নাম্বার হলো তারা বলল অ্যান্টি ডিফেকশন ল। আপনারা সবাই জানেন ভারতীয় সংবিধানে অ্যান্টি ডিফেকশন ল 52 অ্যামেন্ডমেন্টে হয়েছিল 1982-তে। এবার অ্যান্টি ডিফেকশন ল কি? অ্যান্টি ডিফেকশন ল হলো যারা রাজনীতিবিদ বা যারা রাজনীতি করে, যারা এমএলএ বা মন্ত্রী, তারা এক দল থেকে, মানে দলত্যাগ বিরোধী আইন যেটাকে বলা হয়, এক দল থেকে আরেক দলে গেলে তাকে 10 বছর সাসপেন্ড করা হোক, এরকম একটি ল কিন্তু আছে, অ্যান্টি ডিফেকশন ল বলা হয়। এই অ্যান্টি ডিফেকশন ল কার্যকরী করা হোক, এবং এটা অবশ্যই ভালো। এবং থার্ড তিনি কি বললেন যে সংসদে 50% মহিলাদের নিয়োগ করতে হবে, কিন্তু মোট সংসদ যে সদস্য যা আছে তা অপরিবর্তিত রেখে, অর্থাৎ সংসদ সদস্য যদি 10 জন হয় 10 জনের মধ্যে 5 জন থাকবে মহিলা ক্যান্ডিডেট। অর্থাৎ এখানে কিন্তু একটি প্রশ্ন উঠে গেল যে 10 জনের মধ্যে 5 জন যদি হয় তাহলে সংসদের কিন্তু ভারসাম্যটাও ঠিক নাও থাকতে পারে। এই নিয়ে কিন্তু সাধারণ মানুষের মনেও একটি সন্দেহ হয়ে গেল। এবার এই সব সন্দেহ মিলে সবাই জানতে চাইল যে এই অভিজিৎ দীপকে তিনি কে? তিনি তো আমেরিকায় ছিলেন, হঠাৎ করে তার এই ভারতের প্রতি এত মূল্যবোধ বা এত আদর্শগত দিকগুলো তার কোথা থেকে এলো? এতদিন কেন ছিল না? এবার এই অভিজিৎ দীপকে পরে জানা গেল আম আদমি পার্টি দিল্লির যে আছেন তারই কিন্তু এই একটি ছেলের, বিশেষ করে কি ডিপার্টমেন্টে ছিল সেই ডিপার্টমেন্টটা আমার মনে নেই, তো সেই ডিপার্টমেন্টে কিন্তু এই অভিজিৎ দীপকে ছিলেন। অর্থাৎ এখানে কিন্তু আম আদমি পার্টিরও কিন্তু একটি ঘটনা হতে পারে, এরকমটাও মনে করছেন সাধারণ মানুষ। এবার আসবো আমরা মেইন ঘটনায়। মেইন ঘটনা কি? মেইন ঘটনা হলো নিট এক্সাম নিয়ে। নিট এক্সাম কি? নিট এক্সাম হলো ভারতীয় সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষা, যেখান থেকে সবাই ডাক্তারি পড়ে। এই নিট এক্সামের প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, যার ফলে যেসব ছাত্রছাত্রী দিন রাত কঠোর পরিশ্রম করে পড়াশোনা করে তারা পরীক্ষা দিতে গেলে তারা জানে যে আমি এত মধ্যে এত মার্কস করেছি, আমি ডাক্তার হতেই পারবো। অবশেষে যখন জানলো যে সেই ডাক্তারি পরীক্ষারই প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, তখন কিন্তু অনেকে আত্মহত্যা পর্যন্ত করেছে। এরকম ঘটনাও প্রচুর আছে। আর এই ঘটনা নিয়ে কিন্তু সমস্ত দেশব্যাপী একটি চরম উত্তেজনার সৃষ্টি হয়, যার ফলে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রী সবাই কিন্তু এর বিরুদ্ধে চলে আসে এবং সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করার চেষ্টা করে। উদ্ভব হয় সোনাম ওয়াংচুক। নিশ্চয়ই আপনারা সবাই 3 ইডিয়টস সিনেমাটি দেখেছেন। 3 ইডিয়টস সিনেমাটি যে ব্যক্তিকে যার চরিত্রকে অবলম্বন করে 3 ইডিয়টস সিনেমাটি হয়েছে, তিনি হলেন সোনাম ওয়াংচুক। এবার এই সোনাম ওয়াংচুক কিন্তু দিল্লির যন্তর মন্তরে তিনি অনশনে বসে গেলেন এবং বললেন যে শিক্ষামন্ত্রী আছে তার পদত্যাগ চাই আমরা। শিক্ষামন্ত্রী হলেন ধর্মেন্দ্র প্রধান। সবাই বলল যে আমরা এখনই এই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই, এই বলে তিনি অনশন করলেন। এবং অনশন শেষে যখন 18 দিন হয়ে গেল, তিনি কিন্তু এক প্রকারে মৃত্যুশয্যায় পড়ে গেলেন এবং ডাক্তার এমন বলল যে তার আয়ু মাত্র 2 দিন। তখনই কিন্তু সরকার যেভাবে তাকে তুলে নিয়ে গিয়ে এই হাসপাতালে ভর্তি করেছে সেটাও কিন্তু একটি বিতর্কিত বিষয়। এবার প্রশ্ন হতে পারে এই নিট এক্সাম যে ফাঁস হলো এর জন্য সরকার কি পদক্ষেপ নিয়েছে? নিশ্চয়ই সরকার পদক্ষেপ নিয়েছে। কীরকম? যারা এই নিট এক্সাম পাস করেছিল তাদের কিন্তু সিবিআই অ্যারেস্ট করেছে এবং সরকার পুনরায় রি-এক্সাম করেছে। রি-এক্সাম করে তার কিন্তু রেজাল্টও দিয়ে দিয়েছে সরকার। অর্থাৎ এখানে কিন্তু
একটি পথ দেখা গেল যে যারা সাধারণত ছাত্রছাত্রী যারা কঠোর পরিশ্রম করে পড়াশোনা করেছে তারা কিন্তু পরীক্ষা দিল এবং রেজাল্টও বেরিয়ে গেল। আন্দোলন করতে গিয়ে তাদের উপর পুলিশি অত্যাচার হলো, তারা আহত হলেন, পুলিশ আহত হলেন। এবার কোনো একটা জায়গায় যদি আন্দোলন করতে হয় তাহলে কিন্তু কিছু নিয়মকানুনও তাকে মানতে হবে। কীরকম? সেটা হলো এই অভিজিৎ দীপকে যখন এই আন্দোলন করার জন্য অনুমতি চেয়েছিলেন তখন কিন্তু তাকে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করার অনুমতি দিয়েছিল, এবং যখন তিনি এই আন্দোলনকে নিয়ে সংসদে প্রবেশ করার অনুমতি চাইলেন সেই অনুমতি কিন্তু তাকে দেয়া হয়নি এই অভিজিৎ দীপকে। যার ফলে সংসদে যদি এরকম আন্দোলন করা হয় তাহলে কিন্তু সেখানে বিপজ্জনক কিছু হয়ে যেতে পারে, কারণ সেখানে অগণিত মানুষ থাকবে। সেই মানুষের মধ্যে ভিড়ে যদি অন্য কোনো দেশের অন্য কোনো চক্রান্ত থেকে থাকে বা অন্য কিছু যদি থাকে, আচ্ছা বলুন তো কোন দেশের সংসদে অভিযানে এইভাবে অভিযান করতে দেবে? কোন দেশ দেবে? নিশ্চয়ই কোনো দেশই চাইবে না সংসদে এরকম অভিযান হোক। সেখানে যদি অন্য কোনো লোক ঢুকে থাকে, সেখানে যদি আক্রমণ করে, তখন কিন্তু সেখানের নিরাপত্তার জন্য যেটা একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন। এমনকি এখানে কিন্তু বিভিন্ন প্রকার দেশ বিরোধী স্লোগানও করছে। দেখুন, ভারতীয় সংবিধানই বলে আপনি শান্তিপূর্ণভাবে আন্দোলন অবশ্যই করতে পারেন, কিন্তু আন্দোলন করতে হলে তাই কিন্তু নিরস্ত্র থাকতে হবে। বলা হয় থাকে এই দিল্লির যন্তর মন্তরে আন্দোলনের আগের দিনে কিন্তু 1 লরি বোঝাই পাথর এনে জমা রাখা হয়েছিল এই আন্দোলনের কাছাকাছি, যে পাথর পুলিশদের দিকে ছোড়া হয়েছে। তারপর এইভাবে কিন্তু তারা অনেকে আহত হয়েছে। এটা কি কোনো একটা গণতান্ত্রিক দেশে প্রযোজ্য? আন্দোলন অবশ্যই করা যায়, আপনার আমার যে দাবি সেটা অবশ্যই সরকারের কাছে পৌঁছানো যেতে পারে, কিন্তু সেটা অবশ্যই শান্তিপূর্ণভাবে। আমরা দেখেছি মহাত্মা গান্ধীও কিন্তু আন্দোলন করেছিলেন, তিনি কিন্তু শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছিলেন। তিনি কিন্তু কোনো চাননি যে কোনো আন্দোলনে কোনো অপ্রীতিকর কিছু হোক। এই বাদল অধিবেশনে কিন্তু দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস পাশ হওয়ার ছিল। সেটা কি? 1 নাম্বার হলো ওয়ান নেশন ওয়ান ইলেকশন, দ্বিতীয় হলো FCRA ফরেন কন্ট্রিবিউশন রেগুলেটিং অ্যাক্ট। এবার ওয়ান নেশন ওয়ান ভোটের সাথে কি সম্পর্ক? দেখুন, যদি ওয়ান নেশন ওয়ান ভোট হয় তাহলে কিন্তু ভারতে 5 বছরে একটিই ভোট হবে। অর্থাৎ সেখানে কিন্তু এই যে বারবার ভোট করা, ভোটের খরচ, এবং সর্বোপরি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো যারা নেতা মন্ত্রী হবে তারা কিন্তু সবসময় উন্নয়নের জন্য কাজ করবে। তার কারণ তারা জানে যে এখন তারা ভোট চাইতে যাচ্ছে আর 4 বছর পরেই কিন্তু তারা ভোট চাইতে যাবে। অর্থাৎ এই 5 বছর সে যদি ভালো কাজ না করে তাহলে কিন্তু তাকে কেউ ভোট দেবে না। অর্থাৎ এখানে কিন্তু এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন ভোট যদি করা হয় তাহলে কিন্তু ভারতের উন্নতি অবধারিত। আর নিশ্চয়ই কোনো বিদেশি শক্তি চাইবে না ভারত অনেক তাড়াতাড়ি ডেভেলপ করুক, ভারত অনেক তাড়াতাড়ি বিশ্বের 3য় স্থানে আসুক। এই হলো ওয়ান নেশন ওয়ান ইলেকশন। সেকেন্ড আমরা জানব যে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেটিং অ্যাক্ট। এটা কি? এটা হলো বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে ভারতের পূর্বাঞ্চলে যেসব স্টেট আছে, যেমন আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এই যে স্টেটগুলো আছে এখানে ইউরোপ থেকে, আমেরিকা থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু এইসব জায়গায় প্রচুর পরিমাণে ফান্ড আসে। ফান্ড আসে কী জন্য? আপনি ভাবতে পারেন যে আমাদের দেশে তো প্রচুর চ্যারিটি আছে যারা গরিবদের সাহায্য করে। আচ্ছা বলুন তো, নিঃস্বার্থভাবে কোন বিদেশি শক্তি কাদের সাহায্য করে? এবার এই সাহায্যের আড়ালে যে জিনিসটা লুকিয়ে আছে সেটা কি? সেটা হলো এই সাহায্যের আড়ালেই বিদেশিরা প্রচুর পরিমাণে ধর্মান্তরিত করছে। কাদের ধর্মান্তরিত করছে? ধর্মান্তরিত করছে যারা নিচু শ্রেণীর, যাদের অর্থের প্রয়োজন, তাদের অর্থের বিনিময়ে তাদেরকে খ্রিস্টানিটি বানাচ্ছে। এবং তাদের টার্গেট হলো এই উত্তর পূর্বে যেসব ডিস্ট্রিক্ট আছে সেই সব ডিস্ট্রিক্টে অতি তাড়াতাড়ি খ্রিস্টান ধর্ম বানিয়ে সেখানে চীন এবং ভারতের মাঝখানে যে চীন এবং ভারতের
মাঝখানে থেকে তারা চীন এবং ভারতকে সব সময় সব দিক থেকে নজর রাখতে পারে। আমি কোন দেশের কথা বলছি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। এবার দেখুন, এইটা করে কিন্তু তারা প্রচুর পরিমাণে ফান্ড দিচ্ছে, ফান্ড দেওয়ার ফলে তারা এই ফান্ডটাকে অপব্যবহার করছে। এবার যদি ফরেন কন্ট্রিবিউশন রেগুলেটিং অ্যাক্ট সংসদে পাশ হয়, তখন কিন্তু দেশে যত চ্যারিটি আছে বা যত বিদেশি ফান্ড আছে তাদের কিন্তু প্রত্যেককে এই একই ছাতার তলে আনা হবে এবং অ্যাপের মাধ্যমে তাদের প্রতি পয়সা কোথায় যাচ্ছে, কার জন্য যাচ্ছে, কী জন্য উন্নয়ন হচ্ছে, সব কিছু কিন্তু এখানে ডিটেলস লেখা থাকবে। অর্থাৎ কোনো বিদেশি শক্তি চাইবে না কিন্তু যে এই দেশে ওয়ান নেশন ওয়ান ভোট হোক বা ফরেন কন্ট্রিবিউশন রেগুলেটিং অ্যাক্ট পাস হোক। অর্থাৎ আমেরিকা বা ইউরোপের কান্ট্রি এত কিন্তু তাড়াতাড়ি চাইবে না যে ভারত অনেক তাড়াতাড়ি ডেভেলপ করুক। এই জন্য তারাও কিন্তু চাইবে যে ভারতের মধ্যে একটা অস্থিরতা বজায় থাকুক। এই অস্থিরতা তার সুযোগ নিয়ে তারা কিন্তু অপব্যবহার করবে। অর্থাৎ আমাদের দেশের আমরা অবশ্যই আন্দোলন করব, কিন্তু সেটা শান্তিপূর্ণভাবে এবং শান্তিপূর্ণভাবে সরকারের সাথে থেকে নিজেদের যুক্তি দিয়ে এবং নিজেদের প্রাপ্যটা আদায় করে নেব। তার কারণ হলো আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, এখানে আমার বলার অধিকার আছে। এখানে ট্রাম্পেরও কিন্তু কিছু ইস্যু আছে। কীরকম? ট্রাম্পের ইস্যু হলো ইগো ইস্যু। একটি সাংবাদিক সম্মেলনে আমাদের প্রাক্তন আরবিআই গভর্নর স্যার রঘুনাথ রাজন তিনি বলেছিলেন যে এই ট্রাম্প কিন্তু ইগো সমস্যা নিয়ে থাকে। তার কারণ হলো যখন এই পাকিস্তান এবং ভারতের মধ্যে অপারেশন সিঁদুর হয়েছিল, তখন ভারত কিন্তু বারবার রিজেক্ট করে গিয়েছে যে এই ট্রাম্প যুদ্ধ থামায়নি, ভারতের ইচ্ছাই ভারত সক্রিয় হয়ে এই যুদ্ধ থামিয়েছে। সেখানে কিন্তু ট্রাম্প একটা ইগো নিয়ে আছে। অর্থাৎ ট্রাম্প প্রশাসন বারবার চাইবে না যে এই ভারতের উন্নতি হোক। সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই যে ভারতের উপর 25% 50% করে ট্যারিফ চাপিয়েছে, তখনই সেটা বোঝা গিয়েছে। সেকেন্ড কি? সেকেন্ড হলো রাশিয়ার তেল। দেখুন, ট্রাম্প যতই বলুক ভারত এবং চীন রাশিয়া থেকে কিন্তু অনবরত তেল কিনেই যাচ্ছে। যতই ট্রাম্প ট্যারিফ চাপাক না কেন, ভারত কিন্তু কখনো একদিনের জন্য এই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি। এবার এখানেও কিন্তু ট্রাম্পের একটি ইগো আছে, আর সেই জন্যও কিন্তু ট্রাম্প চাইবে যে ভারতের মধ্যে অস্থিরতা থাকুক, মানে আমেরিকা চাইবে। এরপর সেকেন্ড কি? সেকেন্ড হলো আমেরিকা কিন্তু এখন এই মুহূর্তে দুটো প্রতিদ্বন্দ্বী দেশ, একটা হলো চীন আর একটা হলো ভারত। অর্থাৎ আমেরিকা কোনো মতেই চাইবে না দ্রুত এই ভারতের উন্নতি হোক এবং ভারত আমেরিকার মতো দেশের প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিষ্ঠা লাভ পাক। এই বাংলাদেশের ছাত্র আন্দোলনের পিছনেও কিন্তু অনেকটাই হাত ছিল বিদেশি শক্তির। বলা হয়ে থাকে শেখ হাসিনা সেন্ট মার্টিন একটি দ্বীপ দেয়নি দেখেই কিন্তু বাংলাদেশের এই কোটা বিরোধী আন্দোলনের জন্য শেষ পর্যন্ত শেখ হাসিনাকে তার গদিচ্যুত হতে হয়েছিল। ভালো খারাপ নিয়ে, তার ব্যক্তিগত ভালো খারাপ নিয়ে আমরা আলোচনা করব না। এবার এই ট্রাম্প কিন্তু চাইবে না যে এই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাক, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার আসুক। এটাও কিন্তু তার একটা কারণ। আর এই মুহূর্তে সিআইএ এবং পাকিস্তানের যে গুপ্তচর সংস্থা আছে আইএসআই, তারা কিন্তু এক হয়ে লড়ছে। আর তাদের মূল উদ্দেশ্য হলো ভারতের কি করে দমিয়ে রাখা যায়, ভারতের অর্থনীতিকে কি করে ধাক্কা দেওয়া যায়, এই চেষ্টায় কিন্তু তারা অনবরত করে যাচ্ছে। এবার আসবো আমরা পাকিস্তান। পাকিস্তান কি চায়? পাকিস্তান কিন্তু নিজেদের বর্ডার নিয়েই তারা আফগানিস্তানের সাথে বিভিন্ন সমস্যায় জর্জরিত। দ্বিতীয় হলো বেলুচিস্তান কিন্তু ভাগ হয়ে যাওয়ার পথে। তৃতীয় হলো ভারত যে এই যে সিন্ধু জল চুক্তি বন্ধ করে রেখেছে 2060 সালের পরে প্রথম, তার জন্য কিন্তু তারা ভারতের উপর যথেষ্ট রেগে আছে এবং ভারতে কিন্তু এই মুহূর্তে তারা কোনো জঙ্গি পাঠাতে পারছে না। এই জন্য সিআইএ এবং এই আইএসআই কিন্তু চাইবে যে ভারতের মধ্যে একটা অস্থিরতা থাকুক। আর এই ছাত্র আন্দোলনের নাম করে যদি বাইরে কোনো দেশ কোনো কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, তখন কিন্তু আমাদের দেশেরই ক্ষতি হবে। অর্থাৎ আমরা প্রত্যেকে চাইব
আন্দোলন করব, কিন্তু এটা শান্তিপূর্ণভাবে, যেন কারো কোনো ক্ষতি না হয়। অর্থাৎ আমরা নিজেদের দাবি নিয়ে অবশ্যই আন্দোলন করব। আর এই নিট এক্সাম প্রশ্নপত্র ফাঁস, এটা কিন্তু সরকারের একটি বড় ভুল। এবং এই যে ছাত্র আন্দোলনের দাবি যে ধর্মেন্দ্র প্রধান যিনি শিক্ষামন্ত্রী আছে তিনি পদত্যাগ করে দিক, এটা কিন্তু অবশ্যই সরকারের মেনে নেওয়া উচিত। আর সরকারের উচিত ছাত্রদের উপর যেন দমন পীড়ন না করে। তো আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাকে একটু হলেও বোঝাতে পেরেছি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এইরকম ইন্টারন্যাশনাল ইনফরমেটিভ ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।